ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগ বা সমস্যার বিজ্ঞানভিত্তিক মনোচিকিৎসা এর ফলাফল ধীরগতির ও সময় সাপেক্ষ কেন। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বেশ কিছু দরকারি ইনফরমেশন আমি দেব এবং আপনি পরবর্তীতে আমার সাথে থাকবেন এই আশায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে মনের রোগ বা আমরা বলি মানসিক যে রোগগুলো সেগুলো কিন্তু ব্রেন গঠিত এবং এই ব্রেন হচ্ছে আমাদের মন। সুতরাং মনের যে কমপ্লেক্সিটি এটা কিন্তু বোঝাও একটা অনেক বড় একটা ব্যাপার। আমরা যারা প্রফেশনালি কাজ করি তাদের কিন্তু এই বিষয়গুলো ডায়াগনোসিস করা শিখতেও অনেক সময় দিতে হয়। বিভিন্ন কারণ রয়েছে। আমি মোটামুটি 10টি কারণের কথা বলবো যার কারণে এই যে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা একটু সময় দরকার হয়। তাহলে প্রথম যে বিষয়টি সেটি হলো কমপ্লেক্সিটি অফ মেন্টাল হেলথ ডিসঅর্ডার, অর্থাৎ মনের যে রোগগুলো যে মনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে এটা কমপ্লেক্স থাকে। কী কারণে? অনেক ক্ষেত্রে দেখা যায় এটা বায়োলজিক্যাল কারণ, অর্থাৎ তার ব্রেনের যে কেমিক্যাল সেগুলোর ইমব্যালেন্সের কারণে হয়। বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু, যেমন তার ভিতরে হয়তো বা পিটিএসডি বা ট্রমা থাকে বা স্ট্রেস থাকে, সেখান থেকে হয়। আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের সোশ্যাল ফ্যাক্টর কাজ করে, যেমন সামাজিকভাবে সে বেড়ে ওঠা বা সমাজের মানুষের সাথে তার সম্পর্ক, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়গুলো কিন্তু তার ক্ষেত্রে বিভিন্ন রকমের একটা এনভায়রনমেন্ট তৈরি করে। সুতরাং এটাও কিন্তু বড় ফ্যাক্টর যদি এই বিষয়গুলো খুব বেশি থাকে। তারপর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আমরা জানি যে আমাদের চেহারার সাথে যেমন একজন একজনের সাথে মিল নেই, তেমনি আমাদের জেনেটিক্যাল যে ব্যাপারগুলো, যেমন আমাদের ফ্যামিলির যে জিন দ্বারা আমরা আমাদের জন্ম হয়েছে এবং আমাদের পার্সোনাল যে হিস্টোরি বা পার্সোনালিটি এনভায়রনমেন্ট সব কিছুই কিন্তু আলাদা থাকে। সুতরাং এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে এটা যদি খুব বেশি কমপ্লিকেটেড হয়, যেমন আমাদের বেড়ে ওঠার সময় হয়তো আমরা দেখেছি বাবা মায়ের ভিতরে সম্পর্কটা ভালো ছিল না, আশেপাশের পরিবেশটা খুব বেশি ভালো ছিল না, নয়েজি ছিল, ফিজিক্যালি পানিশড হয়েছে অথবা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে, বিভিন্ন রকমের রোগ শোকের ভিতর দিয়ে যেতে হয়েছে। এই যে বিষয়টি তাদের কিন্তু বর্তমানে তারা যে চলাচল করছে বা সব কিছু করছে সেটিকে কিন্তু তারা প্রভাবিত করছে। সুতরাং এটা একটা কিন্তু কারণ হতে পারে যার জন্য খুব বেশি সময় লাগে। তারপর যেটা হয় যে 3 নম্বরে অ্যাকুরেট ডায়াগনোসিস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনের সমস্যার জন্য একটা ডায়াগনোসিস করতে হয় খুব সুন্দরভাবে অ্যাকুরেটলি। সেক্ষেত্রে আমরা অবজারভেশন, ইন্টারভিউ মেথড, বিভিন্ন রকমের মেডিকেল টেস্ট রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু করে থাকি। এখন যারা এই চিকিৎসাগুলো করে তাদের দেখা যায় যে তারা প্রফেশনালি যদি কাজ না করতে পারে বা তাদের যদি কোনো ল্যাকিংস থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা ভালোভাবে পেশেন্টকে বুঝতেই পারলো না যে তার রোগটি কী। তো সেক্ষেত্রে কিন্তু এই যে চিকিৎসাটি কিন্তু দীর্ঘায়িত হয়। এখন দেখেন যে এটাই না হওয়ার পিছনে তো হওয়ার পিছনে যুক্তিও আছে। যেমন যারা সাইকিয়াট্রিস্ট বা আমরা যারা সাইকোলজিস্ট আছি সারা বাংলাদেশে খুব সামান্য পরিমাণে আছে। এখন আপনারা যখন চিকিৎসাটি নিতে যাবেন ইমিডিয়েটলি আপনারা অবশ্যই আপনার আশেপাশে যারা আছেন, গ্রাম্য চিকিৎসক বা আপনাদের সরকারি মেডিকেলে যিনি আছেন তার কাছে যাবেন। আসলে সে হয়তো এমবিবিএস ডক্টর বা হচ্ছে যে অন্য কোনো মানে স্পেশালিস্ট, হয়তো বা নিউরোলজিস্ট, হয়তো বা মেডিসিন স্পেশালিস্ট, হ্যাঁ যেটাই হোক। সো তার কাছে কি আপনার এই সাইকিয়াট্রিক যে মেডিসিনের যে চিকিৎসা বা একজন কাউন্সিলিং সাইকোলজির যে ভূমিকা সেটা কি পাবেন? অনেক ক্ষেত্রেই পাবেন না। সুতরাং যখন তারা ডায়াগনোসিস করে এবং তার অনুযায়ী যে চিকিৎসা নেয় সেক্ষেত্রে কিন্তু এটি দীর্ঘায়িত হয়। আরেকটা জিনিস হলো থেরাপিউটিক প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় যে আমরা যারা এই পেশায় রয়েছি আমরা কাউন্সেলিং করে থাকি, সেক্ষেত্রে প্রতিটা কাউন্সেলিংয়ের যে বিভিন্ন রকমের অ্যাপ্রোচ আছে বা চিকিৎসা পদ্ধতি আছে যেটা আমাদের মেনটেন করতে হয়, এবং ওই জায়গাটা মেনটেন করতে গেলে দেখা যায় যে প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতির কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হয়। যেমন বহুল প্রচলিত যে সিস্টেমটি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ওখানে কি করা হয়? ওখানে দেখা যায় যে মোটামুটি একটা ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী করতে হয়। সেখানে লেখা আছে কতগুলো সেশন হবে, তার কী কী ধরনের সিমটম থাকলে কী কী ধরনের ট্রিটমেন্ট তারা পেতে পারে, এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে দেখা যায় যে 8 থেকে 10টা সেশন যদি লাগে বা 10 থেকে 12টা সেশন লাগে, প্রতি সপ্তাহে একটা হলেও দেখেন প্রায় মোটামুটি 2 মাসের বা 3 মাসের মতো সময় লেগে যায়।
আবার আপনার আসেন হচ্ছে যে যেটা বলে যে মেডিসিনের যে ব্যাপারটি, মেডিসিন অ্যাডজাস্টমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যখন কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাথে সাথে কিন্তু মেডিসিনের যে চিকিৎসাটি সেটা দেওয়া হলেও সেক্ষেত্রে সেই মেডিসিনের যে অ্যাক্টিভিটি বা কাজগুলো সরাসরি একই সাথে কিন্তু কাজ করে না। যারা মেডিসিন স্পেশালিস্ট রয়েছেন সাইকিয়াট্রিস্টরা, তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে থাকেন। কীরকম, হয়তোবা আপনি যখন মেডিসিনের ট্রিটমেন্টটা নিতে যাবেন, হয়তোবা 2 সপ্তাহের প্রথমে আপনাকে ওষুধ দিবে এবং সেই ওষুধগুলো খাওয়ার পর আপনার অবস্থানটা কী সেটা দেখবে। হয়তোবা কিছু কিছু সিমটম কমে যাবে একদম, কিছু কিছু সিমটম একটু বাড়বে, আবার কিছু কিছু সিমটম আগে যেরকম ছিল সেরকমই থাকবে। তো এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে সে একটা কিন্তু আপনাদের উপরে একটা রিসার্চ করলো এবং সেই বেসিসে পরবর্তী চিকিৎসাগুলো কী রকম হবে সে কিন্তু বুঝতে পারবে। হয়তোবা আপনার সাইকোথেরাপি বা কাউন্সেলিং দরকার হবে, সেটাও সে বলে দেবে। অনেক সময় বলবে যে মেডিসিনটা কন্টিনিউ করবেন, সাথে সাথে এটাও কন্টিনিউ করবেন। তো তাহলে কি হয় যে এটা কিন্তু ওই বিষয়গুলোর উপর বেরি করবে। আপনার শরীরের ভিতরে অ্যাডজাস্টমেন্ট হওয়া, যে সাইকিয়াট্রিক যে মেডিসিনগুলো হঠাৎ করেই অ্যাডজাস্ট হয় না, মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ দরকার হয়। সেক্ষেত্রে প্রথম যদি 2 সপ্তাহ পরে আসেন, পরবর্তী যখন আসবেন তখন কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি বলি যে কোমরবিড কন্ডিশনস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কোনো একটা প্রবলেম হলো, কোনো একটা ডিসঅর্ডার হলো, শুধুমাত্র ওই ডিসঅর্ডার না, দেখা গেছে ওই সাথে আরও যে মানসিক রোগ বা মনের রোগগুলো সেগুলো কিন্তু হয়। কীরকম, কেউ যদি একজন আসে যে তার ডিপ্রেশন রয়েছে, সেক্ষেত্রে তার ভিতরে অ্যাংজাইটি থাকতে পারে, হয়তো বা বাইপোলার মুড ডিসঅর্ডারের কিছু সিমটম থাকতে পারে, বা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কিছু সিমটম থাকতে পারে। তো এই যে প্রবলেমটি নিয়ে আসছে, শুধু প্রবলেমটি নয়, আদার প্রবলেমগুলো কিন্তু অ্যাড হলো, সেক্ষেত্রে এটা কিন্তু একটি দীর্ঘায়িত হতে পারে। তারপর যেটা হয় যে রিল্যাপস প্রিভেনশন খুবই গুরুত্বপূর্ণ। রিল্যাপস প্রিভেনশনের ক্ষেত্রে কি হয় যে হয়তোবা আপনি কোনো একটা সিমটম নিয়ে আসলেন বা কোনো একটা রোগ নিয়ে আসলেন, সেই রোগটা মোটামুটি একটা সলভ হয়ে গেল বা একটা সলিউশন হয়ে গেল, ভালো থাকলেন। কিন্তু এটা যখন ভালো হয়ে গেলেন, এর সাথে আরও কয়েকটা প্রবলেম ছিল, কিন্তু সেটির আপনি ট্রিটমেন্ট নেননি, মনে করেছেন যে এই প্রবলেমটা ছিল, প্রবলেমটা তো ভালো হয়ে গেছে, এখন আর দরকার নেই। এটা করার ক্ষেত্রে কি হলো, এটা কিন্তু একটা সময় পর আবার রিল্যাপস হলো, মানে আবার পুনরায় একইভাবে শুরু হলো। তখন কি হবে, এটা প্রিভেনশনের জন্য সময় কিন্তু বেশি লেগে যাবে। অনেক ক্ষেত্রে অনেকেই আমরা কিন্তু বলে থাকি যে আপনি প্রাথমিক পর্যায়ে যদি আপনার মানসিক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমাদের কাছে আসেন, যদি এমন হয় যে হয়তো বা আপনার 3 বা 6 মাসের ভিতরে আপনার চিকিৎসায় ভালো হয়ে যেতে পারতেন, কিন্তু আপনি যখন রিল্যাপস করবে, মানে আপনি হয়তো বা 1 মাস বা 2 মাস আপনি কন্টিনিউয়াসলি আপনি চিকিৎসা নিলেন, ভালো বোধ করলেন, চলে গেলেন যে না এরপর সব ঠিক হয়ে যাবে, তারপর আবার হলো, তখন কিন্তু এটাকে রিল্যাপস বলে এবং ওই প্রিভেনশন সময়টা আরও বেশি দীর্ঘায়িত হয়। প্রায় অনেক ক্ষেত্রে যেটা প্রথমবার আসলে আপনি যেটা পারতেন সেটা হয়তো বা দ্বিগুণ সময় লেগে যাবে, 3 মাসের সময়টা 6 মাস লেগে যাবে। এরপর যেটা হয় যে পেশেন্ট, আমরা বলি যে এনগেজমেন্ট অ্যান্ড কমিটমেন্ট, অনেক ক্ষেত্রে হয় কি, এই যে একটু আগে যে কথাটা বললাম, তারা প্রথমে আসার সময় কিন্তু বলে যে অনেক জায়গায় ঘুরে আসছি, কোথাও ভালো কোনো চিকিৎসা পাইনি, এখন এসেছি, আশা করি এখানে চিকিৎসা পাবো এবং আমরা নিয়মিত চিকিৎসাটি করাবো। কিছুদিন করার পর তারপর দেখে হয়তো বা যে তার রিপোর্টটা হয়ে গেছে, সে ভালো কিছু পেলো, চলে যায়। কিন্তু এটা যে পরবর্তীতে রিল্যাপস করতে পারে সেটাও কিন্তু আমরা বলে দিই, তারপরে কিন্তু তারা আসে না। তখন কি হয় যে তারা এই যে রেগুলারিটি মেনটেন করলো না, আবার হঠাৎ করে ড্রপ আউট হয়ে গেল। হ্যাঁ, এর কারণে কি হয়, তারা হয়তো বা ওই অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে যে ওই যে চিকিৎসক তার কাছে না গিয়ে অন্য কোনো চিকিৎসার কাছে যায়। তারা মনে করে ওই চিকিৎসকের কাছে গেলে সে তো বকা দেবে বা সে তো মন খারাপ করবে বা এমন কিছু বলবে, আমাদের মন খারাপ হবে, তাদের ভয় লাগে, লজ্জা লাগে। কিন্তু ব্যাপারটি এটি কখনোই না, এটাও আপনাদের একটা ভুল, সেটাও কিন্তু একজন প্রফেশনাল মেনে নেয়। সুতরাং আপনাকে ওই প্রফেশনালের কাছে গেলেই সবচেয়ে ভালো হয়। তারপর সর্বশেষে 10 নম্বর যে ফ্যাক্টরটি, সেটা হলো এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টরের কথা বলা হয় এই কারণ আপনি যেই জায়গাতে থাকেন, আপনার একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে আপনি কতটুকু স্ট্রেস পাচ্ছেন, আপনার যে ফ্যামিলি থাকে তার ফ্যামিলি কতটা ডাইনামিক, হ্যাঁ, হয়তো বা দেখা গেছে যে আপনার বাবা মার সাথে সম্পর্ক বা আপনাদের সাথে সম্পর্কটা কীরকম, খুব বেশি স্ট্রেসফুল হলে সেক্ষেত্রে তো আপনার প্রবলেমটা আরও বেশি মেনটেন হতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় লাইফে স্ট্রেস থাকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, অথবা আপনার বেকার অবস্থায় আছেন, আপনার জব নেই, আপনি স্টুডেন্ট আছে, পড়াশোনা অনেক চাপ, তাহলে এটা সবসময় চাপ বোধ করেন। আপনি একটা রিলেশনশিপে রয়েছেন, সেখানে বারবার আপনি বিভিন্ন রকমের স্ট্রেস পাচ্ছেন, তাহলে কি এটা একটা মেনটেনিং ফ্যাক্টর এবং লাইফ টাইম যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে চিকিৎসাটি একটু দীর্ঘায়িত হবে। মোটামুটি এই কয়েকটা বিষয়, আমি মোটামুটি 10টি বিষয়ের কথা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো
সচরাচর দেখা যায় যে এই যে মনোচিকিৎসকের কাছে গেলেও চিকিৎসাটি একটু দীর্ঘায়িত হয়। সবচেয়ে ভালো হয় আপনি আপনার জায়গা থেকে যদি প্রথমেই একজন সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, যিনি প্রফেশনালি কাজ করেন, যিনি অনেক দিন ধরে কাজ করছেন। মিনিমাম আমি বলবো 3 থেকে 5 বছরের উপরে যারা কাজ করেছেন তাদের কাছে যেতে পারেন এবং এই যে চিকিৎসাটি সেটি শুরু করতে পারেন। মনের রোগের চিকিৎসা এখন রয়েছে। আপনারা যদি চিকিৎসা নেন তাহলে দেখবেন যে আপনার অনেক বেশি ভালো থাকবেন। সাথে সাথে আপনি যদি ভালো থাকেন আপনার ফ্যামিলি মেম্বাররাও ভালো থাকবেন। এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি। তারপর শেষে আরেকবার বলবো, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা।